এসএসসি পরীক্ষার আগে যখন টেস্ট পরীক্ষা হয়েছে তখন আমি রেজাল্টে দেখি আমি মাত্র কেমিস্ট্রিতে এ পাইছি, তাও অনেক কষ্টে। আমি তো অবাক। বাট এসএসসি পরীক্ষায় আফটার 1.5 থেকে 2 মাস আমি কেমিস্ট্রিতে 90+ পেয়েছি। জাস্ট নলেজের কোনো পার্থক্য নাই, জাস্ট একটা টেকনিক অবলম্বন করছি লেখার ক্ষেত্রে, যেটা আমাকে এই নাম্বার অর্জন করতে সাহায্য করছে। আজকের ভিডিওতে আমরা সেই টেকনিক নিয়ে আলোচনা করব। আমি রিফাতুল আলম এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে ভর্তির সুযোগ পেয়েছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিকিউরিটিতে ভর্তির সুযোগ পেয়েছি। তো আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপকামিং এসএসসি ব্যাচ, আমি যখন ভিডিও শ্যুট করতেছি এখন আপকামিং ব্যাচ হচ্ছে এসএসসি 24। তো তাদের পরীক্ষার বেশি দিন নাই। আমাদের কেমিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেখার প্যাটার্ন বোঝা। যেমন কেমিস্ট্রির ফার্স্ট পেপারে বেশিরভাগ জিনিস হচ্ছে, বা একটা ভালো জিনিস হচ্ছে থিওরিটিক্যাল। বলা যায় গুণগত রসায়নের অনেক জিনিস আছে থিওরিটিক্যাল, কিছু ম্যাথমেটিক্যাল আছে, দ্রাব্যতা, এই বিষয়গুলো আছে, দ্রাব্যতার গুণফল। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় পুরোটাই হচ্ছে অনেকটা একটু থিওরিটিক্যাল। চতুর্থ অধ্যায় জাস্ট থিওরিটিক্যাল অনেকগুলো প্রশ্ন আছে, যেমন হচ্ছে বলা যায় পিএইচের ম্যাথ আছে, কিছু ম্যাথ আছে পিএইচের। এরপর হচ্ছে কেপিকেসির ম্যাথ আছে। বাট এগুলা বাদে বাকি বিষয়গুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল বা হচ্ছে লিখিত, মানে লেখা লাগে, বাংলায় লেখা লাগে। যখন তোমার এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসে তখন স্যারদের ইমপ্রেশন করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে হচ্ছে ইমপ্রেশন মানে কি, তুমি লেখে মানে তুমি যে বিষয়টা জানো এটা স্যারকে বোঝাতে হবে। ধরো তুমি কেমিস্ট্রির অনেক জিনিস জানো, কিন্তু স্যার তুমি তো লেখি জানাতে হবে। তোমার লেখার প্যাটার্ন যদি সুন্দর না হয় তাহলে স্যার একটা মানে ভাববে ছেলেটা জানে না, ভালো জানে না, নাম্বার একটু কমাই দিতে পারে। এটা হতে পারে, এটা আমি আমার দেখা অনেক বন্ধুবান্ধবের দেখছি, এমনকি আমার নিজের ক্ষেত্রেও দেখছি। যখন আমি এসএসসিতে ছিলাম, এসএসসির আগে টেস্ট পরীক্ষা যখন হয়েছিল তখন আমি কেমিস্ট্রিতে মেবি এ প্লাস তো নাই, কোনো মতে টানি এ প্লাস পাইছে। বাট আমার প্রিপারেশন কিন্তু খারাপ ছিল না। কেমিস্ট্রি আমার নলেজ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। কম্পিটিশনগুলো তো আমার রেজাল্ট ভালো আসতেছিল, বিশেষ করে মেডিকেল স্ট্যান্ডার্ড যেগুলো বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেগুলো মোটামুটি ভালো আসতেছিল। বাট একাডেমিক যখন রিটেন আসছে তখন ঝামেলাটা হয়ে গেছে, বুঝছো। আমার কিন্তু নলেজ মোটামুটি ছিল ওই সময়ের প্রিপারেশনে, বাট সমস্যা হয়ে গেছে। দেন আমাকে এক স্যার, শ্রদ্ধেয় একজন স্যার, আমাকে এই ভুলটা বুঝাই দিল যে তুমি ঠিক আছে, আমিও জানি তুমি যে পারো বিষয়টা, বাট তোমার লেখার প্যাটার্ন এটা বোঝাচ্ছে না। লেখার প্যাটার্নটা শর্ট হয়ে যাচ্ছে, বা এমনভাবে ইঙ্গিত করছে যে তুমি যে অনেক জিনিস জানো বা যাই জানো এটা পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে না, দ্যাটস ওয়াই তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে না। দেন আমি এই বিষয়টাই আমি হচ্ছে কী করছি, ডেভেলপ করার পরে আমার এসএসসি উইদিন টেস্ট পরীক্ষার এসএসসির ভিতরে মেবি 1.5 থেকে 2 মাস টাইম থাকে। দেন আমার এসএসসিতে হচ্ছে আমি প্রায় 90 বা এরকম অ্যারাউন্ড মার্ক পাইছি, বা 90+ এরকম একটা মার্ক পাইছি। তো আমার কি 1-1.5 মাসে বা 2 মাসে কি আমার নলেজ কিছু হয়ে গেছে? কিচ্ছু হয় নাই, জাস্ট বিকজ অফ লেখার প্যাটার্ন। দ্যাটস আজকেও আমি এই ভিডিওতে দাঁড়ানোর সময় আমার মনে হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা আপকামিং এসএসসি ব্যাচ তাদের হয়তো অনেকের এটা হেল্প করতে পারে। এই জন্য আমি একটা সৃজনশীল সিলেক্ট করছি। তোমরা হয়তো দেখতেছো সৃজনশীলটা। আমার মনে হয় কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এই যাবৎকালে সবচেয়ে সোজা কোশ্চেন এটা। মানে এর থেকে সোজা কোশ্চেন আসলে কেমিস্ট্রিতে আসে না, খুব একটা যে আসে এর থেকে আসে, সোজা মনে হয় কোনোটা আসে না। তবে সিলেকশনের কারণটা আছে, আমরা দেখব এইটা কেন সিলেক্ট করছি, এটা আমরা সলভও করব এবং কিভাবে এটাতে নাম্বার উঠানো যায় সেটা বুঝবো। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আরও দু একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে তোমাকে কেমিস্ট্রিতে কী করতে হবে। বেসিক্যালি তোমার মূল যে বিষয় কেমিস্ট্রি, তুমি যে জানো অনেক বিষয়, তোমাকে লিখে সুন্দরভাবে সুন্দর একটা প্যাটার্নে লিখতে হবে, সেটা তোমাকে জানতে হবে। বুঝছো বিষয়টা?
বুঝছো? তো আমরা আজকে এই প্যাটার্নটা দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে লিখব। জাস্ট আমি হচ্ছে একটা প্রশ্ন নিছি, 18 সালে আসা প্রশ্ন, এর আমরা হচ্ছে গ ঘটা আমরা উদ্দীপক নিছি, গ ঘটা আমরা দেখব যে কিভাবে লিখব। হ্যাঁ, নাহলে হচ্ছে নাম্বারটা কমে, মানে এইভাবে লিখলে মোটামুটি বলা যায় ফুল মার্ক দেওয়াটা উচিত, মানে পাওয়াটা উচিত, বুঝছো? বা আমি যেভাবে লিখছি আর কি, এতটুকু বললে হয় না, আমি যেভাবে লিখছি। তো উদ্দীপকের প্রথমে দেখো আমরা আগে সিলেকশন করি যে বিষয়গুলো কি কি। ধরো এখানে এক্স আছে, হ্যাঁ, এক্সটা কি, এক্স ওয়াই জেড, আর পিটা কি, পিটা কি আসতেছে, এটা পি, পিটা কি, পি, আচ্ছা একসাথে লিখলি পি এক্স ওয়াই জেড। পিটা কি আসতেছে, পিটা কি দেখো তৃতীয় পর্যায়ে গ্রুপ 1, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের গ্রুপ 1। তৃতীয় পর্যায়ে কে আছে, তৃতীয় পর্যায়ে কে আছে, গ্রুপ 1 কে আছে, বলতে পারবা? আরে বুঝতেছো কে আসতে পারে গ্রুপ 1-এ? তৃতীয় পর্যায়ের গ্রুপ 1-এ অবশ্য সোডিয়াম আছে, এটা বুঝে যাওয়ার কথা। হ্যাঁ, অবশ্য আছে সোডিয়াম। আচ্ছা, তৃতীয় পর্যায়ের গ্রুপ 1 এখানে আছে সোডিয়াম। আচ্ছা, গ্রুপ 17-তে দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 17, আচ্ছা তৃতীয় পর্যায়ের গ্রুপ 17 এই বরাবর সোডিয়াম বরাবর কি আছে, ওয়াই, মানে হচ্ছে গ্রুপ 17-তে কে আছে, অবশ্যই হচ্ছে ক্লোরিন, ওয়াই হচ্ছে ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনের উপরে যেটা সেটা অবশ্যই ক্লোরিন, আর এর নিচে যেটা ফ্লোরিন, আমরা কি জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন একই ইয়াতে কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম না বিষয়টা? তো এটা কি হবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এটা নিশ্চয়ই বোঝা গেছে, জাস্ট আমরা আইডেন্টিফিকেশন করে ফেলছি আমাদের নিজের জন্য। আচ্ছা, এবার আমরা কি দেখব, যে গ, স্যার আমরা কি লিখব, গ বলছে কি উদ্দীপকে ওয়াইয়ের ইলেকট্রন আসক্তির মান এক্স অপেক্ষা বেশি। ওনারা বলে দিছে কি বিষয়টা, বলছে কি ওয়াই কি, ওয়াই হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি এক্স মানে কি ক্লোরিন অপেক্ষা বেশি। এটা আমাদেরকে কি করতে হবে, দেখাতে হবে। এখন তুমি এটা সবাই জানে, মানে এই প্রশ্নটা পারে না, ইন্টারমিডিয়েটে পড়ে এই প্রশ্নটা পারে না, এইরকম আসলে মানে কোনো ছেলে বা কোনো মেয়ে থাকার কথা না, থাকা উচিত না। বাট তুমি 3 পাবা কিনা সেটা ডিপেন্ড করতেছে তুমি এখানে কিভাবে লিখতেছো, তুমি কিভাবে লিখতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার পুরো মার্ক। তো আমরা কীভাবে লিখবো, আমরা লেখাটা আমরা শুরু করি। ধরো প্রথমে তোমার কাজটা কি, তুমি আগে, যেহেতু এটা আমরা এখানে আগে লিখে রাখছি, এটা তো ওনারা বলে নাই, ওনারা বলছে কি y is greater than x, y is greater than x, দ্যাট মিনস যে এটা তুমি যে y যে এটা আর x যে ক্লোরিন, y যে ক্লোরিন, এটা আগে তো ডিফাইন করে দিবা, রাইট? এটা আগে ডিফাইন করে দিবা, শেষ। দেন হচ্ছে তুমি লিখবা কি ক্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, সরি ক্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, বেশি, এটা আমরা সবাই জানি। কেন বেশি? প্রথমে তুমি প্রথম প্যারাতে যখন আসবা, প্রথমে তো উপরে একটা লেখা হয়ে গেছে, আইডেন্টিফাই করে ফেলছো প্রথমে যে এটা এটা, দেন এটা এটা থেকে, মানে ক্লোরিনের বেশি ক্লোরিন থেকে। আর হচ্ছে ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে ক্লোরিন, এক্সটা হচ্ছে ক্লোরিন, এতটুকু হয়েছে। এবার তুমি কি লিখবা, প্রথমে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা দিতে হবে, এটা মাস্ট, প্লিজ মাই ডিয়ার, এটা মাস্ট। তুমি যদি সংজ্ঞা না দাও, জাস্ট ইলেকট্রন আসক্তির সংজ্ঞা না দিয়ে যদি শুরু করো, স্যার এটার জন্য মানে 3-এ 2 দিয়ে দিবে, মানে এটা দিয়ে দিতে পারবে, স্যারে চাইলে 3-এ 2 দিয়ে দিবে,
জাস্ট ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা লিখবা। মানে সংজ্ঞা বলতে হচ্ছে আমরা দেখব কী লিখব, এরপরে কী কী লিখব। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা কী সুন্দরভাবে দিতে হবে। যেমন ইলেকট্রন আসক্তির যে সংজ্ঞা, গ্যাসীয় অবস্থায় কোনো এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল বিচ্ছিন্নই গ্যাসীয় অবস্থায় এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে হচ্ছে ইলেকট্রন আসক্তি বলে। এটা বইতে সংজ্ঞাটা আছে। তুমি বুঝতেছো বিষয়টা কি হয়েছে, যে ইলেকট্রন প্রবেশ, মূল কনসেপ্ট হচ্ছে আমি একটা মৌলে ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক চার্জে আমরা চার্জিত করব। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো তো এই সংজ্ঞাটা তুমি দিবা সুন্দরভাবে। সংজ্ঞাটা দেওয়ার পরে তুমি একটা উদাহরণও দিতে পারো। ধরো তুমি এদিক দিয়ে সংজ্ঞা লিখলা, সংজ্ঞা কিন্তু সুন্দরভাবে লিখলা, লেখার পরে তুমি কি করলা, একটা উদাহরণ দিতে পারো। ধরো একটা উদাহরণ দিলা যে সব কিছু কিন্তু গ্যাসীয় অবস্থায়, হ্যাঁ, প্লাস ইলেকট্রন, এটা হচ্ছে কি ক্লোরিন মাইনাস। এটার জন্য ধরো এটা একটু মনে রাখলা, যে মনে না রাখলেও সমস্যা নেই, বাট মনে রাখতে পারো, বইতে আছে এই বিষয়টা। এটা যদি দিয়ে দাও তাহলে হচ্ছে তোমার জন্য সুন্দর হবে। তাহলে তুমি প্রথমে ইলেকট্রন আসক্তিটা বুঝাই দিলা। প্রথম কাজটা কি, স্যারের বুঝাই দিলা যে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, বুঝছো? এবার তোমার কাজ কি, কাজটা কি? ইলেকট্রন আসক্তি অবশ্যই একটি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম মানে কি, মানে একটি পর্যায়ক্রমে এটা আসতে থাকে। ধরো যে গ্রুপ 8টা ছিল, বা পর্যায় মানে গ্রুপ ছিল, শেষের গ্রুপ থেকে আবার হচ্ছে রিটার্ন আসতেছে, বা পর্যায় থেকে রিটার্ন আসতেছে। বাট এটা হচ্ছে পর্যায়বৃত্ত মানে পর্যায়বৃত্ত বিষয়টার কনসেপ্ট। তো এটা লেখা লাগবে না, তুমি লিখবা কি, এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মতে চলে যাবা। এতটুকু শেষ। আচ্ছা, এবার আমরা চলে যাব যে হচ্ছে এটা তো আচ্ছা নিচে দেখা যাচ্ছে না, উপরেই লিখে। হ্যাঁ, তো এবার তোমার কাজ হচ্ছে তুমি বুঝাই দিবা, পর্যাবৃত্ত ধর্মের কনসেপ্টটা বুঝাই দিবা। ধরো যে পর্যাবৃত্তি কি হচ্ছে আমরা একটু বুঝে নিই। হ্যাঁ, ধরো এদিকে যাচ্ছে, এদিকে কি হচ্ছে, নিচের দিকে পর্যায় বাড়তেছে, নিচের দিকে যত যাচ্ছে পর্যায় বাড়তেছে, আর এদিকে হচ্ছে কি গ্রুপ সংখ্যা। তুমি যদি এই দিক থেকে নিচের দিকে চিন্তা করো তাহলে অবশ্যই তোমার কি হচ্ছে, এটা হচ্ছে কি আকার বাড়তেছে, আর এদিকে কি হচ্ছে, যত যাচ্ছে আকার কমতেছে। কেন, এটা তো বুঝো। এটা হচ্ছে কেন, যে আমাদের যত নিচে যাচ্ছে তত শক্তিস্তর বাড়ছে, অবশ্যই আকার বাড়তেছে। আর ডানে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, যে শক্তিস্তর সেম, বাট কি হচ্ছে, তোমার ইলেকট্রন বাড়তেছে। তার মানে কি আকর্ষণ বাড়তেছে। যদি আকর্ষণ বাড়ে তাহলে আকর্ষণের কারণে কক্ষপথটা একটু ছোট হয়ে যাবে, দ্যাটস আস্তে আস্তে ডানে যাচ্ছে, আকার ছোট হচ্ছে। এটা তো বুঝতেছো, এটা হচ্ছে বাচ্চাকালের পড়া। বাট এরপরে এগুলো আসলে ক্লাস বলা যায় ছোটো পোলাহান, মানে ক্লাস 9-10 পোলাহানও ভালোভাবে ফুটে এগুলো অ্যান্সার করে দিতে পারবে। বাট বিষয়টা এখানে না, বিষয়টা তো বুঝছোই যে লেখার প্যাটার্নে। এরপরের কাজটা কি, তুমি তো দেখা দিচ্ছ যে আকার কমছে, এখন আকারের সাথে ইসের সম্পর্ক কি, ইলেকট্রন আসক্তির, এটা জানো? আকারের সাথে ইলেকট্রন আসক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ইলেকট্রন আসক্তি নয়, সকল যেগুলো আছে আয়নীকরণ শক্তি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস এই বিষয়টা উল্টা। তার মানে যত যাচ্ছে তত হচ্ছে কি হচ্ছে, ইলেকট্রন আসক্তি নিচের দিকে যাচ্ছে,
যত নিচের দিকে যাচ্ছে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন আসক্তি কী হচ্ছে, কমছে, আর যত এদিকে যাচ্ছে ইলেকট্রন আসক্তি বাড়ছে। আচ্ছা, তো এবার কেন বাড়তেছে বা কেন কমতেছে এটা একটা ব্যাখ্যা দিবা। কি ব্যাখ্যাটা দেওয়া যায়, ধরো যখন দুইটা, ধরো যে এই দুইটা একসাথে আছে, ধরো এটাতে একটা কক্ষপথ আছে, এটা তার একটা কক্ষপথ বেশি, হ্যাঁ, ধরো এরকমই তোমার যত তোমার কক্ষপথ কম হবে, তাহলে তোমার এই যে আকর্ষণ, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে আকর্ষণ, ধরো এদিকে এখান থেকে ধরো এই সর্বশেষ কক্ষপথের যে আকর্ষণ, দেখো এই আকর্ষণটা বেশি হবে নাকি এই আকর্ষণটা বেশি হবে বলো তো? যদি কাছে আসে তাহলে আকর্ষণ অবশ্যই বেশি হবে, ধনাত্মক ঋণাত্মক, এই আকর্ষণটা অবশ্যই বেশি হবে এই আকর্ষণের তুলনায় এটার আকর্ষণটা। এখন আকর্ষণ যদি বেশি হয়, ইলেকট্রন আসক্তি কি, বাইরে থেকে একটা ইলেকট্রন আসে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে একটা মৌল, বাইরে থেকে একটা ইলেকট্রন আসতেছে, এখানে আসতেছে, এই নিউক্লিয়াস কিন্তু একটা টান দিচ্ছে, বা হচ্ছে নিউক্লিয়াসের একটা হচ্ছে কি বলা যায়, নিউক্লিয়াস আর হচ্ছে ইলেকট্রন একটা আকর্ষণ অনুভব করতেছে, সেখান থেকে আসতেছে। হ্যাঁ, এই যে এখানে আসছে, ধরো এই যে এখানে আসছে এতটুকুর ভিতরে, এখানে আসা সহজ নাকি এখানে আসা সহজ? অবশ্যই হচ্ছে কি এখানে আসাটা একটু সহজ, বিকজ অফ আকর্ষণটা একটু বেশি, আকর্ষণটা বেশি হওয়ার কারণে এখানে আসা সহজ। আর ঠিক সেম, তার মানে হচ্ছে আমাদের যত আকার যত কমবে ইলেকট্রন আসক্তি কী হবে, বাড়বে। আচ্ছা, তাহলে এই হিসাবে তোমাদের যত আকার কমতে, ধরো ক্লোরিন আর ক্লোরিন, আমাদের তো ক্লোরিন আর ক্লোরিনের কথাই বলছে, ক্লোরিন আকার কোনটার বেশি? অবশ্যই আকার এটার বেশি, আকার বড় বেশি, দ্যাট মিন্স এটার আকার কম, দ্যাট মিন্স এইটার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা। এই তুমি এতটুকু পর্যন্ত আসবা এইভাবে যে হওয়ার কথা কি, ক্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন, মানে এটা কি, ক্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন কিসের, ইলেকট্রন আসক্তি, এটা হওয়ার কথা। তোমার লজিক বা তোমার প্রথম যে এই বিষয়গুলো আমরা দেখছি, লজিক্যালি এটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না। এবার হচ্ছে তোমার খেলাটা শুরু, এখন হচ্ছে না, বুঝছো বিষয়টা? আমরা কত কিছু লিখছি এখানে, কিন্তু তুমি চাইলে ডাইরেক্ট লিখে দিতে পারো। হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিলে নাম্বারটা মোস্ট অফ দ্য কেস স্যার আসলে পছন্দ করে না, নাম্বারটা কমায় দেয়। আমার দেখা মতে, আমার অভিজ্ঞতা মতে, নিজে থেকে এক্সপিরিয়েন্স এবং বন্ধুবান্ধব থেকেও দেখছি বিষয়টা এইভাবে হচ্ছে। এরপরে তোমার ব্যাখ্যা হবে কি, তোমার কিন্তু অনেক কিছু লেখা হয়ে গেছে, এবার তোমার ব্যাখ্যা হবে ক্লোরিন থেকে ক্লোরিনের বেশি হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের বেশি কেন, এটা কেন? এবার আমরা এই কেনটা দেখব। এবার আমরা কি দেখব, কেনটা দেখব। বেসিক্যালি কি হচ্ছে, এটা ধরো ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে কি, ধরো ক্লোরিন, হ্যাঁ, আর এটা হচ্ছে কি ক্লোরিনের 3টা কক্ষপথ, এটা হচ্ছে ক্লোরিন। তো এখানে অলরেডি 7টা আছে, ধরো এখানে কয়টা আছে, 7টা, এখানেও আছে কি 7টা, লাস্ট কক্ষপথে আর কি। তুমি দেখো আসক্তি এখানে হচ্ছে তোমার হওয়ার কথা ছিল ইলেকট্রন আসক্তি এখানে বেশি বা এখানে কম, কিন্তু এই যে ছোট্ট একটা কক্ষপথ, এখানে হচ্ছে 8টা থাকতে যখন ইলেকট্রন যায় তখন কি হয়, ইলেকট্রন একটা বিকর্ষণ হয়। ইলেকট্রন সবগুলা চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত, যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত তাই ইলেকট্রন একটা বিকর্ষণ বল আছে, অবশ্যই আছে। এখন ধরো যে ক্যাপাসিটি কম ক্যাপাসিটিতে আমি অনেকগুলো ইলেকট্রন রাখছি, অবশ্যই তারা বিকর্ষণ করবে একে অপরকে। বিকর্ষণ যদি করে তাহলে সমস্যাটা কী হবে বা লাভটা কী হবে? বিকর্ষণ করতেছে তখন তাদের জন্য এই যে সে একটা বিকর্ষণ করতেছে যে বাইরের দিকে
চলে দিচ্ছে, আবার নিউক্লিয়াস আকর্ষণ করতেছে। তখন এই যে নিট যে আকর্ষণটা বা নিট যে ইলেকট্রন আসক্তি, এটা কি ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এই নিট আকর্ষণ বলটা ক্লোরিন অপেক্ষা কমে যায়, হচ্ছে নিট ইলেকট্রন আসক্তি। দ্যাটস ওয়াই ক্লোরিন অপেক্ষা। এটা জাস্ট তুমি কিভাবে লিখবা, এবার কাজ হচ্ছে, তুমি তো বুঝছো বিষয়টা, বাট তুমি লিখবা কিভাবে, তুমি এবার ব্যাখ্যা দিবা। এই যে আমি এতক্ষণ বলছি যে বিষয়গুলো, এগুলা নিয়ে সুন্দর করে একটা ব্যাখ্যা দিবা, মোটামুটি যে ব্যাখ্যা দিয়ে জাস্ট এন্ড করে দিবা। এন্ডিংয়ে কী লিখবা, অবশ্যই এন্ডিংটা লিখবা যে যেহেতু এই যে ওয়াই অপেক্ষা এক্স ইলেকট্রন আসক্তির মান বেশি, এটা লিখতে পারো, বা ক্লোরিন অপেক্ষা ক্লোরিন ইলেকট্রন আসক্তির মান বেশি, অতএব বোঝা যাচ্ছে। অ্যান্ড লাস্টে দিয়ে এই হচ্ছে এটা দিয়ে দেবা, ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন, প্রমাণিত। বুঝছো বিষয়টা? জাস্ট একটা হচ্ছে গয়ের জন্য এত কিছু। এখন তুমি বলতে পারবো ভাইয়া আমি তো ছোট্ট করে দিয়ে দিতে পারি, ভাই এটা সবাই পারে, বাট আমি এতক্ষণ কেন বকবকাইছি, মানে বকবক কেন করছি, বিকজ তোমার আসলে ওইভাবে লিখলে নাম্বারটা কমে যায়, মানে নাম্বারটা স্যাররা দিতে চায় না, বা স্যারের ইমপ্রেশন ভালো হয় না যখন তুমি এইভাবে লিখবে না। এই যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি, প্রসেসগুলোতে লিখলে মানে তুমি 3 পাওয়াটা তোমার উচিত। এরপরে যদি স্যার না দেয়, আসলে স্যার মানে এখানে হচ্ছে জুলুম করার মতো আর কি বিষয়টা। স্যার যদি না যায় তাহলে আসলে জুলুম করতেছে, বিষয়টা এটা না। স্যার মোস্ট অফ দ্য কেস এটা করে না, দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয়, বুঝছো, নাম্বার দিয়ে দেয়। বাট তুমি যদি ভালোভাবে লেখো তাহলে তোমার ওই যে তোমার 90+, ধরো যে 90+ আন্দাজে দেবে না স্যারে, ধরো স্যারে জানে এমনিতে নাম্বার দিতেছে, বাট 90+ যখন আসবে তখন স্যার অবশ্যই একটু বেশি কোয়ালিটি চাবে, লেখার সুন্দর, মানে হাতের হ্যান্ডরাইটিং না, মানে লেখার প্যাটার্ন, তুমি অ্যাকচুয়াল লেখা লিখতেছো কি না, তখন স্যার আসলে কার্পণ্য করবে না। তো মানে 50-এ মানে বলা যায় 45+ তো দিয়ে দিবে, 50ও দিয়ে দিতে পারে, মানে এটা বলা যায়। তো এটা হচ্ছে তোমার এইভাবে লিখবা আর কি বিষয়টা। আচ্ছা, জাস্ট আমাদের একটা শেষ হয়েছে, এবং এটা মনে হয় দুনিয়ার সবচেয়ে ইজি কোশ্চেন কেমিস্ট্রি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট লাইফে। আচ্ছা, এরপর আমরা দেখবো কি নিয়ে, এবার আমরা ঘ কি বলছে, আমাদের বলছে PY এবং PZ, পি জানি, ঘ হচ্ছে লিখি, ঘ পি কি আমাদের, পি কি দেখা যাচ্ছে, এত উপরে নাও দেখা যেতে পারে, নিচে লিখে, হ্যাঁ, ধরো আমাদের পি কি আছে, পি হচ্ছে সোডিয়াম, ওয়াই কি, আর হচ্ছে কি PYZ, আমরা কি দেখছিলাম জানি, PYZ, ওয়াই কি ক্লোরিন, ব্রোমিন। আচ্ছা, আমাদের কি বলছে, PY মানে কি, PY মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা, এই দুইটা বলছে কোনটি আয়নিক। আচ্ছা, সুন্দর কোশ্চেন, এটা মোটামুটি অনেক কমন একটা কোশ্চেন। হ্যাঁ, এই দুইটার ভিতরে কোনটা, এখন আমরা এটা কিসের সাহায্যে ব্যাখ্যা করব? অবশ্যই এখানে ফাজানের নীতি লাগবে, ফাজানের নীতি, এই বিষয়গুলো ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করা হয়। তারপর প্রথমে কি লিখব, প্রথমে আমরা জাস্ট আইডেন্টিফাইটা করে দেব যে আচ্ছা পিটা যেহেতু, আমরা কিভাবে লিখব, যেহেতু পি তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপে, অতএব তুমি এইভাবে দিয়ে দিবা না, এইভাবে তুমি লিখবা না, পি এইভাবে লিখবা না, তুমি লিখবা কি, যেহেতু পি তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপে, তার মানে পিটা হচ্ছে সোডিয়াম। সেম ওয়েতে ওয়াই তৃতীয় পর্যায়ের 17 নং গ্রুপে, তার মানে ওয়াই হচ্ছে ক্লোরিন। চতুর্থ পর্যায়ের 17 নং গ্রুপে, সেটি হচ্ছে কি, ব্রোমিন। তুমি এটা ব্যাখ্যা করে দিবা, এইভাবে লিখবা, বুঝছো? এইভাবে জাস্ট একটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিলে আসলে এইভাবে দিবা না। আচ্ছা,
এতটুকু লিখছো, দেন তুমি অ্যাকচুয়াল কোনটা এটা লিখে ফেলবা। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়, কোনটা থেকে কোনটা পড়ো বলো তো? সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইড, আয়নিক কোনটা বেশি বলো তো? হ্যাঁ, ক্লোরিন পিওয়াই আর পিজেড, পিওয়াই পিজেড, এটাই কোশ্চেন ছিল। কোশ্চেন তো ইয়েস, কোশ্চেন ঠিক আছে, পিওয়াই আর পিজেড কোনটা বেশি হবে বলো তো? দেখছেন কি বলছে, আয়নিক কোনটি অধিক আয়নিক? আয়নিক যদি হয় তো অবশ্যই এটা হবে, এটা হবে। কেন হবে আমরা দেখতেছি যে কেন হচ্ছে, ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করবো। তুমি প্রথমে এটা লিখবা, এটা লিখে দিবা, মানে এভাবে না, জাস্ট লিখে দিবা যে এটা থেকে এটা বেশি। আচ্ছা, তো প্রথমে আসবে কি ফাজানের নীতি। তো প্রথম তুমি এটা লিখে ফেলছো, দেন এরপরের কাজটা কি, তুমি ফাজানের নীতিটা অবশ্যই সুন্দর মতো একটা সংজ্ঞা দিবা। হাজারি স্যারের বইতে একটা সংজ্ঞা আছে, সুন্দর করে একটু বড় করে, বা হচ্ছে অন্য কোনো টেস্ট পেপার বা অন্য কোনো বই থেকেও তুমি দিতে পারো এই সংজ্ঞাটা। মানে ফাজানের নীতির কনসেপ্টটা কি, বেসিক কনসেপ্ট হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকারের বিকৃতি, এটাকে বলা হয় পোলার আয়ন। বাট তুমি এটা এতটুকু লিখবে না, তুমি ওই সুন্দর করে একটু বড় করে সংজ্ঞাটা দেবা, বুঝবে। এই সংখ্যাটা না বোঝার কিছু নেই, জাস্ট শুধু কনসেপ্টটা মনে রাখলেই হলো যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকারের বিকৃতি, এটাই কনসেপ্ট। তুমি দেন তুমি বুঝে যাবা বিষয়টা, এতদিন পড়ছো অবশ্যই বুঝবা। আচ্ছা, তুমি লিখছো ফাজানের নীতিটা, ধরো ফাজানের নীতিটা এভাবে লিখলা সংজ্ঞাটা, এরপরে কি করবা, তোমার কাজটা কি, শর্ত, ফাজানের নীতি শর্ত, শর্তগুলো লিখবা। আমি এইভাবে লিখতাম 4টা শর্ত। ধরো 1 কি, অ্যানায়নের আকার বড় হতে হবে, অ্যানায়নের আকার বড়। 2 নম্বর শর্ত কি, ক্যাটায়নের আকার ছোট। চার্জ বেশি। আর হচ্ছে কি, ডি অরবিটালের উপস্থিতি। আমি এভাবে লিখলেই হলো আর কি, হবে আর কি, ডি অরবিটালের উপস্থিতি। আচ্ছা, তার মানে তুমি এতটুকু নিশ্চয়ই বুঝতেছো যে বিষয়টা কি হচ্ছে। ফাজানের নীতি অবশ্যই তোমার পড়া উচিত, যদি তুমি আপকামিং এই যে কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দাও, অবশ্যই তোমার পড়া উচিত। আমি এখানে জাস্ট বলতেছি তুমি তোমার নলেজটাকে কিভাবে অ্যাপ্লাই করবে এখানে। তো আমার কি হচ্ছে, ধরো অ্যানায়নের আকার আর ক্যাটায়নের আকার ছোট। আচ্ছা, সব কিছু হয়েছে, এখন কাজটা কি, তোমার কিন্তু তোমার প্রথম প্যারাতে তুমি ওই যে আইডেন্টিফাই করে ফেলছো, সেকেন্ড প্যারাতে তুমি নীতির হচ্ছে সংজ্ঞাটা দিছো, দেন শর্তগুলাও দিছো। এবার তুমি 3 নম্বর প্যারাতে যা শর্তর অনুপাতে আমরা দেখবো, এই দেখো আমরা শর্তের অনুপাতে মিলাবো, জাস্ট আমরা শর্তের অনুপাতে এটার সাথে মিলাবো। দেখো অ্যানায়ন আকার বড়। আচ্ছা দেখো তো, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি সোডিয়াম ব্রোমাইড, অ্যানায়ন কি কি আছে, অ্যানায়ন হচ্ছে ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস। এখন দেখো অ্যানায়ন আকার বড় কোনটাতে বলো তো? অ্যানায়ন আকার বড় অবশ্যই কোনটাতে, অবশ্যই এটা এইভাবে। বিষয়টা বুঝছো না যে অ্যানায়ন আকার আর ক্যাটায়নের আকার, মানে অ্যানায়ন আকারটা, অ্যানায়ন আকার বড়, তুমি লিখে দিবা যে অ্যানায়ন আকার বড়। কার বড়? অবশ্যই তুমি এটা সুন্দর একটা মানে একটু সুন্দর করে লিখবা। 2 নম্বর, এটা 1 নম্বর শেষ। আচ্ছা 2 নম্বর কি, ক্যাটায়নের আকার ছোট। আচ্ছা ক্যাটায়ন কি আছে এখানে, এখানে আছে সোডিয়াম, এখানে আছে সোডিয়াম। তো যেহেতু সোডিয়াম এই দুইটা, তাহলে এখানে ক্যাটায়নের আকারের কোনো প্রশ্ন আসবে না, এখানে আসবেই না, তো এটা অপাত শেষ। চার্জ বেশি। আচ্ছা তুমি দেখো চার্জ কার বেশি, এটা কি ব্রোমিন মাইনাস, এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, -1 -1 সেম।
তাও আসতেছে না? আচ্ছা আসো, চার্জ বেশি, এটাও শেষ। ডি অরবিটালের উপস্থিতি, কার উপস্থিতি আছে? হচ্ছে ব্রোমিনের আছে, কিন্তু এটা এতটুকু না গেলেও হয় তাতেও সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, তো ব্রোমিনের কিন্তু ডি অরবিটালের উপস্থিতি আছে, তো এটাও শেষ। দেখছো, এতটুকু বলতে পারো। তাহলে তুমি কি দেখছো যে সব কিছু, এই যে এগুলো হচ্ছে পোলার আয়নের শর্ত। পোলার আয়নের শর্ত কে কে মানছে, মানে কার ক্ষেত্রে বেশি হয়েছে পোলার আয়ন? অবশ্যই কি ব্রোমিনের ক্ষেত্রে। তুমি দেখছো কি, তার মানে অবশেষটা তুমি কি বুঝছো? ক্লোরিন ইজ গ্রেটার দেন, মানে ক্লোরিনের সেটা হচ্ছে ব্রোমিন থেকে বেশি। আচ্ছা, আয়নের এটা কি বেশি? পোলার আয়ন। দ্যাট মিনস NaCl NaBr, এটা কি বেশি বলো তো? পোলার আয়নের দিক থেকে কোনটা বেশি? অবশ্যই এটা বেশি পোলার আয়ন থেকে। জাস্ট তুমি এই বিষয়গুলো এভাবে সুন্দর করে একটা ব্যাখ্যা, মানে সুন্দর করে দিছো বিষয়গুলো, যে কি হয়েছে, মানে চারটা শর্ত অনুযায়ী সিরিয়ালি সুন্দর করে চারটা শর্তের ব্যাখ্যা সহ দিয়ে দিলা, এবং লাস্টে আউটপুট কি আসবে? এইটা, যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ব্রোমাইডে পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি হলে কি হবে? প্রশ্ন কি বলছে আমাদের? অধিক আয়নিক। পোলার আয়ন বেশি মানে কি? পোলার আয়ন যদি বেশি হয়, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকৃতি বেশি হয়েছে, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকৃতি বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে যায়, এগুলো দুইটাই কি ইউজুয়ালি কি আয়নিক যৌগ, আয়নিক যৌগটাই তো বিকৃত হয়ে গেছে যখন পোলার আয়ন করছে। দ্যাট মিনস যে সোডিয়াম ব্রোমাইড এইটার, এই যে এইটার সোডিয়াম ব্রোমাইডের কি হয়েছে? পোলার আয়ন বেশি হয়েছে, তার মানে কি এটা অধিক সমযোজী। পোলার আয়ন বেশি মানে কি? অধিক সমযোজী। অধিক সমযোজী যদি এটা হয়, আয়নিকের ক্ষেত্রে কি হবে? আয়নিক যৌগের আয়নিক কোনটা হবে? তার মানে সোডিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন NaBr। এটা তো নিশ্চয়ই বুঝতেছো, এখানে না বোঝার কিছু নাই ভাই। হ্যাঁ, এখানে সব কিছু বোঝার জিনিস। এটা কি আয়নিক, এখানে না বোঝার কিছু নাই। বাট বিষয়টা হচ্ছে তুমি লেখার বিষয়, তুমি কিভাবে লিখবা এই বিষয়গুলো শর্ত অনুপাতে সুন্দর করে সবগুলো চারটা শর্ত আছে, চারটা শর্ত সুন্দরভাবে তুমি দেখাইছো যে এটা এইভাবে হচ্ছে, সুন্দর করে ব্যাখ্যা দিয়েছো। ব্যাখ্যার অনুপাতে আসছে কি, এটা হচ্ছে অধিক সমযোজী, বা হচ্ছে পোলার আয়ন বেশি, তার মানে অধিক সমযোজী। দ্যাট মিন যদি অধিক সমযোজী এটা হয়, পোলার আয়ন যত বেশি হয়, বিকৃতি যত বেশি হয়, তার মানে ওটা সমযোজী। আর বিকৃতি যত কম হয় ওইটা হচ্ছে আয়নিক। তার মানে অবশ্যই সবচেয়ে বেশি কার বেশি? এটা তুমি সুন্দরভাবে লিখে দিলা, অ্যান্ড লাস্টে এন্ডিং দিলা, এটা দিয়ে এন্ডিং দিলা, যে হচ্ছে অতএব আমরা উপরোক্ত থেকে বোঝা যাচ্ছে, বা উপরোক্ত বিষয়বস্তুগুলা থেকে বোঝা যাচ্ছে, PY থেকে পিজেডটাই কি? পিজেড হচ্ছে কি, এটাও দিতে পারো, বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ব্রোমাইডের ভিতরে সোডিয়াম ক্লোরাইড অধিক আয়নিক। তুমি এটা দিয়ে ফিনিশ করে দিলা। তোমার মোটামুটি বলা যায় অনেক লেখা হয়ে যাবে, যথেষ্ট। 2-2.5 পৃষ্ঠা একেবারে এইভাবে লিখলে একেবারে ইজিলি 2-2.5 পৃষ্ঠা চলে যাবে, এবং কোনো ইনভ্যালিড কথা নেই এখানে, যে একটা আন্দাজে ইনভ্যালিড কথা হচ্ছে, এখানে কোনো ইনভ্যালিড কথা নেই। দ্যাটস ওয়াই তোমাকে এখানে মার্ক দিতে পারত, মানে এখানে যদি মার্ক দেওয়া হচ্ছে উচিত, বা হচ্ছে মার্ক যদি না দেয় এখানে, বা মার্ক যদি কাটে, এটা আসলে স্যারের একটু জুলুম হয়ে যায় আর কি তোমার প্রতি। তো এখানে স্যাররা আসলে এরকম না, স্যাররা দিয়ে দেবে নাম্বার, স্যাররা বোর্ডে নাম্বার খুব একটা কাটে না, এবং এইভাবে যদি লেখো তোমাকে একেবারে কাটবে না নাম্বার, ইনশাল্লাহ, এতটুকু বলতে পারো। এইভাবে লিখবা। দেন আমি কিন্তু জাস্ট তোমাদেরকে সবচেয়ে সোজা কোশ্চেনটা আমি দেখাইছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। এর থেকে মনে হয় সোজা প্রশ্ন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে নাই। বাট এই সোজা প্রশ্নতে এখানে কত আছে? 3, 4, 7। 7-এ অনেকে 3 পাবে, অনেকে 4 পাবে, অনেকে 5 পাবে, অনেকে 7-এ 7 পাবে, ডিপেন্ড অন সে কীভাবে লিখতেছে। আর আমি তোমাদেরকে লেখার এই প্রসিডিউরটা দেখাই দিছি। এটা একটার জন্য যেমন সঠিক, তেমন তুমি বাকিগুলোর ক্ষেত্রেও সঠিক, এবং আমি যদি সুযোগ হয় আমি ইনশাল্লাহ বাকিগুলোও তো বাকি যতগুলো পারি অতগুলো আমি তোমাদেরকে দেখাই দেওয়ার ইচ্ছা আছে। তো সেই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে SSC 24 স্পেশালি
যদি ধরো অনেকে বলে যে খুব টেনশন হচ্ছে ভাইয়া, বা খুব টেনশন হচ্ছে এই হচ্ছে, ভাই টেনশন তো হবেই, মানে যেটা তুমি পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছো, বা হচ্ছে তোমার একটা ড্রিম, তো এখানে তো টেনশন হবেই। টেনশন হওয়াটা অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক। মেসি যখন বিশ্বকাপ জিতছিল, আর্জেন্টিনা মানে বিশ্বকাপ নিচ্ছিল 2022 সালে, তখন ওই মেসিরও হচ্ছে এই টেনশনটা হয়েছে, আর্জেন্টিনারও টেনশন হয়েছে, বুঝছো? এই যে ধরো যে এই কিছুদিন আগে সর্বশেষ ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া যে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে, ইন্ডিয়ারও টেনশন হয়েছে, অস্ট্রেলিয়ারও টেনশন হয়েছে, এখন অস্ট্রেলিয়া জিতে গেছে, তো টেনশন তো হবেই। তুমি একটা বড় কিছু অর্জন করতে চাচ্ছ, এখানে টেনশন হবে না? টেনশন তো হবেই, বাট টেনশনটাকেই হ্যান্ডেল করতে হবে, কমায় নিতে হবে। বিষয়টা হচ্ছে কি বলতে হবে, অ্যাবজর্ব করে নিতে হবে। টেনশন তো হবে, তুমি মনে করছো যে এখন টেনশন হয়, আর টেনশন হবে না? তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাবো, তোমার যদি মেডিকেল স্বপ্ন হয়, মেডিকেল পরীক্ষা দিতে যাবো, তখন টেনশন হবে না? তো টেনশন এখান থেকে শিখতে হবে যে টেনশনটা কীভাবে আমি হ্যান্ডেল করতেছি, রাইট? ওইখানেও প্রেশার হবে, এবং তুমি মানে এই প্রেশারটা আসলে তুমি বুঝতে পারবা না, তুমি যে পরীক্ষা দেয়নি আসলে বোঝা যায় না এর আগে। আমিও মানে গেস করি নাই যে এই লেভেলের প্রেশার হবে, বিশেষ করে একেবারে লাস্ট মোমেন্টে। তো সেই হিসাবে এসএসসির প্রেশার আসলে কিছুই না। বাট হ্যাঁ, আমি বলতেছি কিছুই না, কেন বলতেছি? বিকজ আমিও পার করে চলে আসছি। যে বলতেছে কিছুই না, সে পার করে চলে আসছে, এই জন্যই বলতেছে কিছুই না। যে পার করে নাই তার জন্য আসলে বিষয়, আমিও জানি, এটা সবাই জানে, তুমিও জানো। বাট বিষয়টা হচ্ছে টেনশনটাকে কমাই নিবা, যত পারবা বেশি পড়ার চেষ্টা করবা, বা হচ্ছে বেশি পড়ার জন্য বেশি পড়া মানে হচ্ছে কি, মানে বারবার পড়বা একটা জিনিস, পড়া আছে আবার পড়বা, আরও কীভাবে সুন্দরভাবে লেখা যায়, আরও হচ্ছে কীভাবে ডেভেলপ করা যায়, বা হচ্ছে আরেকটু বলা যায় বারবার প্র্যাকটিস করবা, তখন হাতটা আরেকটু ক্লিয়ার হবে, আরেকটি স্পিড বাড়বে, অ্যান্ড হচ্ছে কি বলা যায়, তোমার কনফিডেন্স বাড়বে। এগুলো তোমার টেনশনগুলোকে আস্তে কমায় নেবে। টেনশন হচ্ছে এই জন্য পড়া সারি দিলে আসলে আরও বেশি টেনশন বাড়বে। আরেকটু বেশি পড়ে ফেলো, আরেকটি টেকনিক অবলম্বন করো, বারবার প্র্যাকটিস করো, কিছু জিনিস মুখস্থর মতো করে ফেলো করতে করতে, তাহলে দেখা যাবে তোমার কনফিডেন্স বাড়বে, আস্তে আস্তে কনফিডেন্স বুস্ট হবে, অ্যান্ড আস্তে হচ্ছে টেনশন আস্তে কমে যাবে। সো বেস্ট অফ লাক, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আশা করি ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। আল্লাহ হাফিজ।